আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, নিশ্চয়ই শুনেছেন যে আজকে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে, ঘোষণা করা হবে। কিন্তু এরপর যে কৌতূহল থাকে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের যে প্রার্থী তালিকা সেটা কবে ঘোষণা করবে, তো আপনার পার্টির কি অবস্থা, কবে ঘোষণা করবেন? দেখুন, আমি দীর্ঘদিন ধরে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং আইএসএফ এর যারা নেতৃত্বে রয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। কথাবার্তা কখনো কখনো পজিটিভ হয়েছে, কখনো কখনো সেটার রেসপন্স পাইনি। এটার মধ্যে থেকে আমাদেরকে আমাদের প্রার্থী তালিকা মোটামুটি 80% প্রস্তুত রেখেছি এবং আমার অলরেডি গোটা রাজ্যের মধ্যে 14 জন প্রার্থী ডিক্লেয়ারও করা আছে। সেখানে আমি দুটো সিটে লড়ছি, 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা। আমাকে ধরে 14টা সিটের প্রার্থী অলরেডি ওপেন করা আছে এবং আগামী 22 তারিখ রবিবার আমি টোটাল 182টা আসনের প্রার্থী মোটামুটি ভাবে প্রস্তুত রাখছি এবং তাতে যাতে আইএসএফ অংশগ্রহণ করে সেটা আমি আশাবাদী, লাস্ট চেষ্টা করছি। তারা যদি আমাদের জোটে থাকে তাহলে খুবই ভালো। আইএসএফ কে নিয়ে, মিম কে সঙ্গে নিয়ে এবং ছোট ছোট আরো কয়েকটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে 182টা আসনে আমার নেতৃত্বে, আম জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে আমরা এটা প্রার্থী তালিকা প্রকাশ করব 22 তারিখ রবিবার। এবার যদি ইন কেস আইএসএফ না আসে সেক্ষেত্রেও আমরা 182টা আসনেই প্রার্থী দেব। সেক্ষেত্রে আমি কাউকে রিয়াত করব না। সেখানে সিপিএম এর বিরুদ্ধেও যেমন প্রার্থী থাকবে, তৃণমূলের বিরুদ্ধেও প্রার্থী থাকবে ও বিজেপির বিরুদ্ধেও প্রার্থী থাকবে আমার 182 তালিকায়। এবং অবশ্যই যদি নওশাদরা বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না আসে তাদের বিরুদ্ধেও প্রার্থী থাকবে। এখানে আমি কাউকে ছাড় দেব না বা ছেড়ে দেব না। তারপরে লড়াই যা যাবে যাবে। আমার এখনো সদিচ্ছা আছে। সিপিএম এতদিন ধরে যেটা বলে আসলো তারপরে এখন বলছে যে প্রকাশ্য জোট করতে পারবে না, তারা গোপনে গোপনে সিট শেয়ারিং। ওতে আমি নাই। আমি কোনো গোপনীয়তা রেখে বা এই ধরনের কোনো অভিসন্ধি নিয়ে আমি চলি না। আমার রাজনৈতিক দলের মূল এজেন্ডা হচ্ছে তৃণমূলকে পরাস্ত করা এবং বিজেপিকেও ক্ষমতায় আসতে না দেওয়া। তো আমার যেটা মনে হচ্ছে, কি মুর্শিদাবাদ, কি মালদা, কি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে বীরভূম, বর্ধমান, 2 বর্ধমান, মেদিনীপুরের 2 মেদিনীপুর, বিভিন্ন জায়গাতে আমি যেভাবে সাড়া পাচ্ছি, আজকে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে, এমসিসির আওতায় চলে আসলে, রাজ্য প্রশাসন যখন হাত পা বাঁধা হয়ে যাবে, তখন আমার 182টা আসনে প্রার্থী কোনো সমস্যা হবে না। কারণ আমার অনেকেই প্রার্থী হওয়ার জন্য পেন্ডিং এ রয়েছে। আমি শুধু সিপিএম এবং কংগ্রেসকে 150টা সিটে লড়ার অফার দিয়েছিলাম, সিপিএম এবং আইএসএফ কে। সিপিএম এবং আইএসএফ 150টার, আমি 144টা, তাহলে দুটো অল আউট 294টাই আমরা জোটবদ্ধভাবে লড়তে চেয়েছিলাম। কিন্তু সিপিএমও সেই জায়গায় হাঁটছে না, সেই রাস্তায় হাঁটছে না এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও বামফ্রন্টের চেয়ারম্যানের মুখাপেক্ষী হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বামফ্রন্টের চেয়ারম্যানকে সম্মান করি, সিনিয়র মোস্ট একজন রাজনৈতিক ব্যক্তি, তিনার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আছে, কিন্তু বামফ্রন্টের সঙ্গে আমি আজকের দিনে ওই ডুবন্ত জাহাজের আমি চাপবো না বা ডুবন্ত জাহাজের সঙ্গে আমি কোনো সিট শেয়ারিং এ যাব না। সরাসরি সিপিএম যদি আমার সঙ্গে আসতো আমি ওয়েলকাম করতাম এবং আমি বলেও ছিলাম, 2-1বার আলোচনা আমাদের রাজ্য সভাপতি খুবাইম আমিনকেও সেলিম সাহেবের কাছে পাঠিয়েছিলাম, আলোচনা হয়েছিল। ওনারা বারবার আলোচনায় অংশগ্রহণ করছেন, কিন্তু
কোনো ডিসিশন নিতে পারছেন না। কাজেই আমি কারোর জন্য অপেক্ষা করতে পারি না, এই দায়ও আমার নয়। কারণ দায় সকলের, তৃণমূলকে হারাতে গেলে সকলে মিলে হলে অনেক সহজ হতো, কিন্তু সহজ অঙ্কটাকেও জটিল করার চেষ্টা করলে আমি সেই জটিল অঙ্কেও মোকাবেলা করে রাজনীতি করব এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য যত ধরনের মানুষের কাছে যাওয়ার দরকার, মানুষকে আশ্বস্ত করার দরকার, সেটা মানুষকে আগামী দিনে বোঝাবার চেষ্টা করব, বা আমাদের যাতে পক্ষে ভোট দেয় মানুষ, সেটা আমরা বোঝাবার চেষ্টা করব। আমি মনে প্রাণে চেয়েছিলাম যে সিপিএম আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 150টি আসনে লড়ুক আর আমাকে 144টা আসন ছাড়ুক, তাহলে আমরা খুব অনায়াসেই তৃণমূলকে পরাস্ত করতে পারতাম বা করে দিতাম। তারা যদি আলাদা করে লড়তে চাই লড়ুক, আমিও কিন্তু 182টা আসনে প্রার্থী দেব, তাহলে বাকি থাকে আরো 114 বা 12, মানে 294 এর মধ্যে 112। সেই 112 কেউ বিজেপি কে ওয়াকআউট দিবে না কেউ টিএমসি কে ওয়াকআউট দিবে, তারা বুঝবে। আমি এইটুকু বলতে পারি 182 আসনে যেটা লড়বো, টিএমসি কেও ওয়াকআউট দিতে দেব না, বিজেপি কেও ছাড়বো না। আমি একাই, মমতা ব্যানার্জি আমাকে বিধানসভায় বলেছিল এই হুমায়ুন চুপো, আমি একাই 100। তো আমি আজকের দিনে মানুষের উপরে আস্থা ভরসা রেখে হুমায়ুন কবির আমি বলছি, আমি আমার জেইউপি পার্টি নিয়ে বাংলার মানুষের কাছে আমি 182টা আসন নিয়ে অবতীর্ণ হব। ইনশাল্লাহ আগামী দিনে কামিয়াবি আসবে এবং এই তৃণমূলের ধাপ্পাবাজ সরকারটা, মিথ্যাচারের সরকারটা, তোলাবাজের সরকারটা পরাস্ত হবে, এটা আমার স্থির বিশ্বাস। কিন্তু আমরা যেটা শুনছি আপনাকে তো নানান ভাবে হেনস্থা করা হচ্ছে, আপনার ওয়াইফকে তলব করা, তারপরে জামাইকে আবার আবার করেছে, কালকে ডেকেছে, আমি যাব না, পুলিশকে অ্যাভয়েড করব এবং কালকে জুডিশিয়ালে যাব। যে ধারায় তার বিরুদ্ধে ডাকা হয়েছে, আমার মিসেস মীরা সুলতানাকে আবার ডাকা হয়েছে। আগের দিন একটা নোটিশ সার্ভ করা হয়েছিল, ডেকেছিল, আমি যাইনি, ইগনোর করেছি। আবার নোটিশ দিয়েছে, তাতে কালকে 12টায় ডেকেছে। আমি কালকে 10টায় বহরমপুর সিজিএম আদালতে গিয়ে আমার মিসেসকে জামিন নেওয়ার জন্য পেয়ার দেব। তিনি যদি জামিন দেন তাহলে জামিন আসবে, যদি তিনি না দেন, রিজেক্ট করেন, তখন আপার কোর্টে যাব। কিন্তু এইসব সামলে লড়তে পারবেন? এই যে এত হেনস্থা, নিশ্চিত থাকুন, নিশ্চিত থাকুন, হুমায়ুন কবিরের উপরে উপরওয়ালার দয়া আছে, আশীর্বাদ আছে, সাপোর্ট আছে। আর হুমায়ুন কবিরও উপরওয়ালায় বিশ্বাসী। উপরওয়ালা যা কথায় আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তার রুখে কে। তো মহান আল্লাহ তাআলার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, ভরসা আছে। এইভাবে বাবরি মসজিদকে রুখার বহু চক্রান্ত হয়েছিল, সেই চক্রান্ত আমি ভেস্তি দিয়েছি আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়। আর এই যে রাজনৈতিক পার্টি, এই পার্টির যখন আমি দায়িত্ব নিয়ে পার্টি করেছি এবং সেই পার্টির যাতে লোগো পাই, সেই লোগোর জন্য আমাকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে, কারণ এত তাড়াতাড়ি লোগো পাচ্ছিলাম না। আমি বিকল্প একটা পার্টির লোগো হায়ার পারচেজ করে, যেভাবে নওশাদ 2021-এ লড়েছিল যে পার্টি, সেই রকম একটা বিহারের পার্টির সঙ্গে আমি অলরেডি করে রেখেছি, যাতে আমি লাস্ট পর্যন্ত যদি আমি লোগো আমার পার্টির না পেতাম, তাহলে অন্য লোগোতে আমি 182টা আসনেই সেম লোগোতে প্রার্থী করতাম। কিন্তু সেক্ষেত্রে তাদের পার্টির সুফলতা পাবে, আমার যারা নির্বাচিত বিধায়ক হবে তাদেরকে আবার অনেক কাঠখড়ি পোড়াতে হবে। তাই আমি অনেক কিছু কাঠখড়ি পুড়িয়ে ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন যেমন পেয়েছি, পাশাপাশি লোগোর জন্য মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গত সপ্তাহতেই আমি কেস ফাইল করেছি। সুপ্রিম কোর্ট আগামী সোমবার বা মঙ্গলবার অর্ডার দিয়ে দিবে ইলেকশন কমিশনকে, তখন আমরা লোগোও পেয়ে যাব। পার্মানেন্ট লোগো নিয়েই আমার আম জনতা উন্নয়ন পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য।
দর্শক শুনলেন আজকে ভোট ঘোষণা। তো প্রার্থী তালিকা কবে ঘোষণা করবেন হুমায়ুন কবির এবং তাদের কি অবস্থা জোটের, তারও একটা ব্যাখ্যা উনি কিন্তু দিয়েছেন। এইভাবেই এবার সব খবরগুলো আসবে যে কোন দল কবে প্রার্থী তালিকা ঘোষণা করছে, বিজেপি, তৃণমূল কংগ্রেস তারা কবে কি করে, যেমন সব খবর আসবে দর্শক সেসব খবর আমি আপনাদেরকে দেব। কিন্তু হুমায়ুন কবির একটা ফ্যাক্টর হয়ে উঠছেন বাংলার পলিটিক্সে এবং হঠাৎ করেই একটা জায়গা করে ফেলেছেন। অবশ্যই তার একটা বড় হাতিয়ার বাবরি মসজিদ, ওটা একটা ইস্যু। আমি আপনাদেরকে আগেই বলেছি যে বাবরি মসজিদ নিয়ে হয়তো অনেক তর্ক বিতর্ক আছে, অনেকে অনেক দ্বিমত ব্যক্ত করেন, কিন্তু এটাও ভাবতে হবে হুমায়ুন কবিরের এই যে পলিটিক্যাল উত্থান সেটা কিন্তু এই ইস্যুটাকে সামনে রেখেই, ফলে সেদিক দিয়ে একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে। আর যে বিষয়ে পলিটিক্যাল ইম্প্যাক্ট থাকে সেই বিষয়ে আরামবাগ টিভিও নজর করে। বাবরি মসজিদ হলো কি হলো না সেটা আরামবাগ টিভির কাছে কোনো ফ্যাক্টর না, কিন্তু পলিটিক্যাল ফ্যাক্টর হিসেবে যেটা তৈরি হয়ে উঠছেন হুমায়ুন কবির, সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য হুমায়ুন কবিরের এই যে এখন পলিটিক্যাল উত্থান এবং এই যে ফ্যাক্টর হয়ে উঠছেন, এবং নিশ্চয়ই বুঝতে পারছেন হুমায়ুন কবিরকে জব্দ করার জন্য এখানকার শাসক কী চেষ্টা করছে। ওয়াইফকে তলব করা, জামাইকে ভাঙিয়ে নেওয়া, কত রকমের সব কেস টেস দেওয়া, কিন্তু তারপরেও হুমায়ুন কবির কিন্তু দমছেন না। এই দমটা যে উনি রাখছেন এটা একটা বড় ব্যাপার। এখন উনি যে আশা করছেন মানে ভোটের রেজাল্টে একটা বিরাট কিছু মানে পাওয়ার, সেটা কতটা কি করতে পারেন সেটা দেখার বিষয় রয়েছে। তবে এটুকু পরিষ্কার, আসন্ন নির্বাচনে হুমায়ুন কবির কিন্তু একটা বড় ফ্যাক্টর। এখন ওনার সঙ্গে বামেরা যাবে কি যাবে না, আইএসএফ যাবে কি যাবে না, এটা দেখার বিষয় রয়েছে। কিন্তু আমরাও বলেছিলাম যে এই যে ভোট, যারা একটা বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে, যারা টিএমসিকে পছন্দ করছে না, বিজেপিকে পছন্দ করছে না, তো তাদের জন্য একটা বিকল্প প্ল্যাটফর্ম এটা। তো এটা যদি এক জায়গায় হয় তাহলে অনেক বেশি ইফেক্টিভ হয়। কিন্তু সেটা দেখছি যে বামেরা আইএসএফ নাও আসতে পারে, কিন্তু এতে করে ক্ষতিটা কাদের হবে? হুমায়ুনের আর হারাবার কি আছে? উনি তো দল থেকে সাসপেন্ডেড হয়েছেন, নতুন দল তৈরি করছেন। উনি হয়তো আশা করছেন এক্ষুনি বিরাট কিছু করবেন, কিন্তু সেরকম বিরাট কিছু না হলেও হয় যে একেবারে ওনার যে বিরাট লস সেটাও কিন্তু না। কিন্তু জোটে না এসে বাম বা আইএসএফের বিরাট ক্ষতি হবে না তো? এটা একটা বড় ব্যাপার এবং এটা একটা বড় প্রশ্নের। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।